ওকে, তাহলে এখানে কোনটাকে কি বলে আমরা একটু দেখি। তাহলে ই ইজ ইকুয়াল ফেজ ভোল্টেজ, আচ্ছা এন সমান সমান প্যাচ সংখ্যা, এবং ফাই এম প্রতি পোলের ফ্লাক্স, প্রতি পোলের ফ্লাক্স, এবং এফ সমান সমান হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এবার দেখো এই ফাই এম নিয়ে একটু কথা আছে। ফাই এমটা হলো, আচ্ছা ফাই এমটাও তো বুঝলাম আমরা, কিন্তু আমাদের এখানে কিন্তু যে ফ্লাক্সটা বা বলরেখা পাবো, এই বলরেখার কিন্তু একটা ঘনত্ব থাকবে। এখন ঘনত্ব বা ডেনসিটি, আমরা কি বলি, ঘনত্ব বা ডেনসিটি। এখন এই ঘনত্ব বা ডেনসিটি কাকে বলে? ধরো ডেনসিটি হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত মান, এটাকে আমরা মূলত ডেনসিটি ঘনত্ব বলে থাকি বা ডেনসিটি বলে থাকি। বা ঘনত্ব তো আসলে বিষয়টা, ঘনত্বটা ওইভাবে না, ঘনত্ব হচ্ছে, ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। রো ইকুয়াল টু মান বাই হইল তোমার হচ্ছে সেন্টিমিটার, বা মান বাই মিটার কিউব, বা কি, বা ধরো এটা আমরা বলে থাকি বা সেন্টিমিটার কিউব এটা। ধরো এখন যদি রো বলি, রোটা হচ্ছে কি, ঘনত্ব যদি কেজি পার সেন্টিমিটার কিউব। কিন্তু আমরা যে ডেনসিটিটা বের করব, ফ্লাক্স ডেনসিটি, ভরের ডেনসিটি, যেটাই আমরা বলি না কেন, এটা আমরা একক ক্ষেত্রফলের উপর বের করি, একক ক্ষেত্রফলের উপর। যখন এটা একক ক্ষেত্রফলের উপর আসবে, তখন বিষয়টা দাঁড়াবে যে ধরো রো সমান সমান আমরা বলি কি, রো ইকুয়াল টু, রো সমান সমান এম ইন্টু ভি, যেখানে আমরা বলি এম ইন্টু এ ইন্টু এল, মানে এ মানে এরিয়া, এল মানে দৈর্ঘ্য। যদিও এই পার্টের পড়া না এইটা, অন্য একটা পার্টের পড়া তোমাদের দেখাচ্ছি। এখন একক ক্ষেত্রফল বলতে বুঝি রো বাই এল ইজ ইকুয়াল এম ইন্টু এ, এটাকে আমরা বুঝে থাকি সাধারণত। এখন বিষয় ভাই, একক ক্ষেত্রফল এভাবে আপনি কিভাবে লিখলেন যে এটাই একক ক্ষেত্রফল? দেখো এইটা যদি আমরা বলি, ধরো একটা একটা পরিবাহী আছে, এই পরিবাহীর লেন্থ এ, লেন্থ আছে এল, আর এই পরিবাহীর এল মিটার আছে, আর এই পরিবাহীর ওজন আছে 50 বা কেজি, কেজি। এখন যদি বলি যে এল মিটারে, এল মিটারে আছে, আছে কত, কেজি, তাহলে বলো তো 1 মিটারে কত আছে? 1 মিটার আছে এম ডিভাইডেড বাই কি, এল, এত কেজি। তবে বিষয়টা কি দাঁড়াইলো যে ওই যে একক 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 মিটার, একক ক্ষেত্রফল, ওই যাই বলি না কেন, এটা যদি আমি বের করতে চাই, একক ক্ষেত্রফল বা একক মিটার এগুলো যদি বের করতে চাই, তাহলে ওই একক বলতে কি বুঝি, ওই যেই মানটা আছে তাকে দ্বারা ভাগ করা, এইটাকে আমরা বুঝি। তাহলে আমরা বলি কি যে আসলে ফ্লাক্সের ডেনসিটি একটা বি, ধরো ফাই সমান সমান আমরা বলি ফাই ইকুয়াল টু ফাই এম সমান সমান বি এম ইন্টু হইলো এ। এখন প্রশ্ন হলো এই বি এমটাকে, এই বি এম এর মানটা হইলো, বি এম সমান সমান যে ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি। তাহলে ফ্লাক্স ডেনসিটি কি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ফ্লাক্সের মানকে, প্রতিপোলের ফ্লাক্সের মানকে ফ্লাক্স ডেনসিটি বলে। একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর উপর প্রতিপোলের ফ্লাক্সের মানকে, একক ক্ষেত্রফলের উপর প্রতিপোলের ফ্লাক্সের মানকে, মানকে ফ্লাক্স ডেনসিটি বলে। তাহলে আমরা যদি বলি ফ্লাক্স ডেনসিটি, সেটা যদি এখন নিতে চাই, তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি, দেখো তো, যে এল মিটারে আছে কেজি, তাহলে 1 মিটার মানে প্রতি মিটারে, তাহলে ওই যে এম আছে ডিভাইডেড বাই এল। এখন যদি বলি যে একটা একটা ফ্লাক্স আছে, ধরো
এ ক্ষেত্রফলের উপর এ ক্ষেত্রফলের মধ্য ফ্লাক্স আছে আছে ফাই হাই এম পরিমাণ। তাহলে বলো তো একক ক্ষেত্রফল বলে কি অন ক্ষেত্রফলের মধ্যে ফ্লাক্স আছে কত? তাহলে অবশ্যই হবে ফাই এম ইন্টু ওয়ান বাই কত এ পরিমাণ। সুতরাং আমরা বলি যে ওই ফাই এম বাই এ যদি বলে ওটা একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর যে প্রতিফলের যে ফ্লাক্সের মানটা সেটাকে আমরা বলে থাকি ফ্লাক্স ডেনসিটি। সুতরাং আমরা বলতে পারি বিএম ইজ ইকুয়াল ফাই এম ডিভাইডেড বাই এ, এত ওয়েবার পার মিটার স্কোয়ার, বা ওয়েবার পার মিটার স্কোয়ারই আমরা নিলাম, বা সেন্টিমিটার স্কোয়ার থাকতে পারে, বা ওয়েবার পার সেন্টিমিটার স্কোয়ার, এটা আমরা বললাম। আর এই যে এইটার একক, এই প্রতীকগুলোর এককগুলো আমরা লিখে দেই। ভোল্টেজের একক ভোল্ট। আচ্ছা, এই এন এর একক, এন এর কোনো একক নেই, কোনো একক নাই। আচ্ছা, ফ্লাক্সের এককটা হলো, এই একক হলো ওয়েবার, এর একক হলো হার্টজ বা সাইকেল পার সেকেন্ড। আর এটা তো একক আমরা বললামই যে বিএম এর এককটা কি আছে, বিএম এর এককটা হলো ওয়েবার পার মিটার স্কয়ার বা ওয়েবার পার সেন্টিমিটার স্কয়ার। এতটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ বলো। দেখো ভাই, আমি এখানে লিখে লিখে দিয়েছি। তাহলে আচ্ছা, এখন এইগুলো যদি, হ্যাঁ বলো। হুম। হ্যাঁ, ওটা 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 দেখো, ওটা এক এক ধরনের একক, এই এককগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? লাইন্স, টেসলা, এগুলো, এই এককগুলো কখন আসলে কি করতে হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করে দিব। এটা ম্যাথের মধ্যে যখন যাব তখন তখন এগুলো একসাথে আলোচনা করব, কারণ এখন যদি আলোচনা করিও তখন তোমার হয়তো মনে থাকবে না, কিন্তু ম্যাথের সামনে প্রতিটা ম্যাথের জন্য আমি কমেন্ট করে দিব তোমরা যখন ম্যাথগুলো করতে যাবে তখন। এটা এখন না, এখন আমি এটা মুছে দিলাম। ওইটা আমার উপরে ছেড়ে দাও, তোমাদের কোন জায়গায় কি করতে হবে, কোনটার জন্য কি করা লাগবে সেটা আমি দেখবো, এটা তোমাদের দেখতে হবে না। আচ্ছা, এখন আমরা যেটা পাইলাম দেখো তো, আমরা কি এই জায়গায় যে বিষয়টা আমরা পাইলাম যে এখানে কিন্তু এই এই যে ওয়াইন্ডিংটা আছে, এই ওয়াইন্ডিং এ আমরা একটা মান পাইলাম যে ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। আমরা যদি সমানুপাতিকটাকে যদি উঠাই বা নর্মাল ভাবেও যদি চিন্তা করি যে এটা ইপি, তাহলে অবশ্যই কি আসবে এনপি ডিভাইডেড বাই ডি ফাই বাই ডিটি। আর এখানে যেটা আসবে ইএস, আসবে কি এনএস ডি ফাই বাই ডিটি। এটা লিখতে পারি, কারণ কি বলতো, ওই যে একটু মনে হয় তোমাদের মনে আছে সম্ভবত, আমরা যে ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি নিয়েছিলাম, এটা কিন্তু আমরা বলছিলাম যে একটা কন্ডাক্টরে বা একটি প্যাসে, একটি প্যাসে একটি প্যাসে একক সময়, একক সময় উৎপন্ন ভোল্টেজ, উৎপন্ন ভোল্টেজ, এইটাকে আমরা কিন্তু পাইছিলাম যে ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। এটা কিন্তু এই অবস্থায় পাইছিলাম, কিন্তু আমাদের এখানে কি একটা প্যাচ, আমাদের প্যাচ অসংখ্য প্যাচ, অনেকগুলো, অসংখ্য বলতে অনেকগুলো প্যাচ আছে। সে এই জন্য আমরা বললাম যে যদি একটা প্যাচে যদি এতটুকু ভোল্টেজ উৎপন্ন হয়, তাহলে আমাদের এন সংখ্যক যদি প্যাচ থাকে, প্রাইমারিতে এনপি সংখ্যক যদি প্যাচ থাকে, তাহলে আমরা বলতে উৎপন্ন ভোল্টেজ হবে এনপি ইন্টু ডি ফাইভ বাই ডিটি। সেম ভাবে আমরা এখানেও বলতে পারি সেকেন্ডারিতে যদি এন এস সংখ্যক প্যাচ থাকে আর একটা প্যাচে যদি ডি ফাইভ বাই ডিটি পরিমাণ ফ্লাক্স ভোল্টেজ উৎপন্ন হয়, তাহলে আমরা বলতে পারি এখানে উৎপন্ন ভোল্টেজ হবে এনএস ইন্টু ডি ফাইভ বাই ডিটি। তাহলে এখান থেকে তাহলে এই বিষয়টা আমরা নিতে পারি যে ইপি যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা আমরা চাইলে লিখতে পারি যে এনপি ডি ফাইভ বাই ডিটি, এটা 1 নং ইকুয়েশন। আবার লিখতে পারি
যে ইএস এটাকে লিখতে পারি এনপি এনএস ডি ফাইভ বাই ডিটি, এটাকে আমরা 2 নং ইকুয়েশন লিখতে পারি। যে 1 ভাগ যদি 2 করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়, যে ইপি বাই ইএস এনপি ডি ফাইভ বাই ডিটি এনএস ইন্টু ডি ফাইভ বাই ডিটি। এই ডি ফাইভ বাই ডিটি ডিটি বাদ যাবে, থাকবে এনপি বাই এনএস। এটা 1 নং, এটা 3 নং ইকুয়েশন আমরা লিখবে। অথবা 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 যদি লিখি, অথবা আমরা বললাম যে ইপি ইজ ইকুয়াল 4.44 এনপি ফাই এম এফ, এইটাকে আমরা ধরলাম 1 নং ইকুয়েশন। আমরা ধরলাম ইএস 4.44 এনএস ফাই এম এফ, এটাকে আমরা ধরলাম 2 নং ইকুয়েশন। এখন যদি বলি 1/2, এখান থেকেও কিন্তু আমরা বলতে পারি ইপি ইপি বাই ইএস 4.44 এনপি ফাই এম এফ বাই 4.44 এনএস ফাই এম এফ। সুতরাং আমরা এখান থেকে যদি এইগুলোকে বাদ দিই, 4.44 বাদ, 4.44 বাদ, এখানে ফাই এম এফ এফ এগুলো বাদ যদি যায়, আমরা লিখতে পারি এনপি বাই এনএস, এটা লিখতে পারি। এটাকে আমরা বললাম 3 নং ইকুয়েশন। এটা হচ্ছে এটা প্রথম ক্ষেত্রে এভাবে বলতে পারি, অথবা চাইলে আমরা এটাকে এভাবেও ডিফাইন করতে পারি। এবং তোমাদের কিন্তু সংজ্ঞার ভিতরে যখন আমি ট্রান্সফরমার শুরুর দিকে ট্রান্সফরমার নিয়ে আলোচনা করতে চাইছিলাম, ওই সময় একটা সংজ্ঞা লিখছিলাম এবং তোমার একটা একটা পয়েন্টকে নোটও করছিলাম। আমরা 3টা পয়েন্টকে নোট করছিলাম। একটা পয়েন্ট নোট করছিলাম যে ইলেকট্রোম্যাগনেট, আর একটা পয়েন্ট নোট করছিলাম ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর একটা নোট করছিলাম ফ্রিকোয়েন্সি ও পাওয়ার স্থির রাখা হয়। তাহলে দেখো তো এখানে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমি স্থির রাখছি, প্রাইমারি সাইডে ফ্রিকোয়েন্সি স্থির, সেকেন্ডারি সাইডেও ফ্রিকোয়েন্সি স্থির। আবার ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার কি স্থির রাখা হয়, এখন কোন ধরনের পাওয়ার কি স্থির রাখা হয়, আপাত পাওয়ারকে স্থির রাখা হয়। তাহলে আপাত প্রাইমারি এবং সেকেন্ডারিতে আপাত পাওয়ার স্থির থাকে, প্রাইমারি ও সেকেন্ডারিতে আপাত পাওয়ার স্থির থাকে। আচ্ছা, আপাত পাওয়ার যদি স্থির স্থির থাকে, তাহলে আমরা বলতে পারি যে এস প্রাইমারি যে কথা, এস সেকেন্ডারি এক কথা, এস এস যা এস পি তাই। আচ্ছা, এই পাওয়ার গুলো সম্পর্কে দেখো, আমি তোমাদের এসি সার্কিটে সরি পাওয়ার সিস্টেমের যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা নিয়েছি, এটার মূল একটা কারণ ছিল যে আসলে আমার এখানে যে এই পাওয়ার গুলো নিয়ে যাতে আবার নতুন করে কথা বলা না লাগে। তোমরা কিন্তু এই বিষয়টা জানো যে এই পাওয়ারগুলো আমরা কিভাবে লিখতে পারি। আমরা কিন্তু লিখতে পারি যে এস পি ভি প্রাইমারি ইন্টু আই প্রাইমারি। আবার লিখতে পারি কি বলো, এস এস, এটাকে লিখতে পারি কি ভি সেকেন্ডারি ইন্টু আই সেকেন্ডারি। কারণ তোমরা জানো এস পাওয়ারটা হলো ভি ইন্টু আই, অথবা আই স্কোয়ার ইন্টু জেড, অথবা ভি স্কোয়ার বাই জেড। কিন্তু আমরা যদি এখানে এটা নেই, এখান থেকে কিন্তু আমরা এইটা একটু ডিফাইন করতে পারি যে যেহেতু প্রাইমারি পাওয়ার এবং সেকেন্ডারি পাওয়ারটা সমান, এবং এদেরকে যদি আমরা 1 নং ইকুয়েশন, এটাকে যদি 2 নং ইকুয়েশন হিসেবে বিবেচনা করি আর একটা নতুন পার্টে, তাহলে আমরা বলতে পারি যে 1/2, তাহলে আমরা লিখবো এস পি বাই এস এস ইজ ইকুয়াল টু ভিপি আইপি ডিভাইডেড বাই ভিএস আইএস, এটা আমরা লিখতে পারি। এবং এখানে যেহেতু এই দুইটা পাওয়ার সমান, তাহলে এসপি বাই এসপি যদি লিখি, কারণ এই দুইটা পাওয়ারকে সমান বলছি আমরা, আর এখানে লেখা যায় ভিপি আইপি ভিএস আইএস। সুতরাং এইখানে আমরা লিখতে পারি কি 1 ইজ ইকুয়াল ভিপি আইপি ডিভাইডেড বাই ভিএস আইএস। আর এখান থেকে যদি এই সূত্রটা আমরা বের করতে চাই, তাহলে আমরা আর আর গুণ করলে আসবে কি ভিএস আইএস ইজ ইকুয়াল টু ভিপি আইপি। তাহলে দেখো তো, আমরা যদি বলি বা এটাকে যদি এভাবে লিখি যে ভিপি আইপি ভিএস আইএস লেখা যায়, এই লাইনটা কিন্তু আমি চাইলে এখান থেকেও লিখতে পারতাম। এত কিছুর ঘুরাইয়ে টুরাইয়ে না নিয়ে এসে
আমি কিন্তু এখানে লিখতে পারতাম ভিপিআইপি, বিএসআইএস, সরাসরি আমরা পাইতাম, কিন্তু আমি ওখানে লিখতে এটা আসলে প্রমাণ তেমন একটা আসে না, এই প্রমাণগুলা এগুলো আমাদের করতে হবে না। আর একটু জাস্ট দেখে রাখো, যদি আসে ওগুলো পারবা নর্মালি। তাহলে আমরা এখান থেকে যদি ভিপি বাই বিএস কে রাখি, তাহলে আসবে আইএস, আইএস বাই আইপি। এই যে এটা একটা পার্ট পাইলাম আমরা, এটাকে আমরা বললাম এটা 3 নং। তাহলে দেখো, এই সবগুলোকে যদি একত্রিত করতে চাই, তাহলে আমরা বলতে পারি এটাকে আমরা ভিপি না বলে আমরা ইপি হিসেবে বিবেচনা করলাম, তাহলে আমাদের জন্য একটু কম্পেয়ার করতে সুবিধা হবে। এটা আমরা ইপি লিখে দেই সবগুলো। হ্যাঁ, অবশ্যই দিব, অবশ্যই দিব। এখানে ইপি দিলাম, এটাকে আমরা ইপি হিসাবে বিবেচনা করলাম, এটাকে আমরা ইপি হিসাবে ইএস হিসাবে বিবেচনা করলাম। আচ্ছা, এটাতে আমরা ইএস দিলাম, ইপি, এটাতে আমরা ইএস দিলাম। সবগুলা যেখানে যেখানে বিপি ছিল সেখানে ইপি করে দিচ্ছি, যেখানে বিএস ছিল সেখানে ইএস করে দিচ্ছি। এবং কেন করছি এটা নিয়ে পরে আলোচনা করব, সমস্যা নেই। এগুলো সব প্রতিটা টপিক সম্পর্কে তোমরা ধারণা পাবো, আশা করি ইনশাল্লাহ অসুবিধা হবে না। আপাতত এখন যেটা করি সেটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখানে যে মানটা পাইলাম যে ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। আবার এখানে আবার দেখতে পাইলাম যে ইপি বাই ইএস এনপি বাই এনএস। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে ইপি বাই ইএস, এইটার সমান কিন্তু লেখা যায় এনপি বাই এনএস। আবার এটার সমান কিন্তু ওইটাও লিখতে পারি আইএস বাই, কারণ ইপি সমান সমান ইপি বাই ইএস সমান আইএস বাই আইপি। আচ্ছা, এইটা যদি এভাবে লেখা যায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। এটা ধরে নিলাম যে একটা রেশিও এ। এখন এখানে আমি এভাবে ধরছি, ঠিক আছে, কিন্তু তোমাদের আমি একটু অন্য স্ট্র্যাটেজিতে করাবো। আসলে আমরা সূত্রের জঞ্জাল থেকে বের হইতে চাই। সূত্রের জঞ্জাল থেকে বের হইতে চাই বলতে এই যে আমরা চেষ্টা করব ট্রান্সফরমারে, আমি ধরে নিলাম কোনো সূত্র নাই, এইভাবে আমরা ম্যাথ করার চেষ্টা করব। মানে এত সূত্র, এত পরিমাণে সিলেবাস, এত বড় সিলেবাস, যে এত কিছু মনে রাখা আসলে সম্ভব না। এই জন্য যদি একটা সূত্র মাথা থেকে কমাইতে পারি, তাহলে মনে করতে হবে যে আমার একটা লোড কমে গেল। এই জন্য আমরা চেষ্টা করব যে কিছু পার্ট আছে যেই পার্টের কোনো সূত্রই পারবো না, সূত্র ছাড়া ট্রান্সফরমারের ম্যাথ করব। যতটুকু দুই একটা সূত্র তো সবসময় লাগবে, সেই সূত্রগুলো তো আমরা দেখবোই, কিন্তু আমরা চেষ্টা করবো সূত্র ছাড়া ম্যাথ করার জন্য। সূত্র ছাড়া কিভাবে ম্যাথ করা যায়, একটা স্ক্রিনশট নাও এটার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিন্তু অলরেডি দুইটা দুইটা মান বের করলাম। একটা বের করলাম যে ই সমান সমান আমরা পাইলাম যে 4.44 এন ফাই এম এফ এত ভোল্ট, এবং আর একটা পাইলাম যে ইপি বাই ইএস ইজ ইকুয়াল এনপি বাই এনএস আইএস বাই আইপি ইজ ইকুয়াল এ। অর্থাৎ এটা আমরা একটা রেশিও হিসাবে চিন্তা করলাম। রেশিও মানে কি, অনুপাত। দেখো তো এগুলো সবার অনুপাত এটা, এই জন্য একে বললাম কি একটা রেশিও। আচ্ছা, এখন কিন্তু আরো কিছু বিষয় আমরা জানি। তোমাদের কিন্তু যখন আমরা এই পাওয়ার সিস্টেমটা পড়াইছি, তখন কিন্তু আমরা একটা পার্ট নিয়ে আলোচনা করছিলাম, যে এসি সার্কিটের একটা পার্ট পড়াইছিলাম, যেখানে আমরা বলছিলাম যে এস পি সমান সমান পি ইজ ইকুয়াল ভি আই কস থিটা, পড়াইছিলাম আই স্কোয়ার ইন্টু আর। আর পি সমান পি ইজ ইকুয়াল ভি আই কস থিটা দেখাইছিলাম আই স্কোয়ার ইন্টু আর এবং ভি স্কোয়ার বাই আর। আমি এইভাবে এই জিনিসটাকে উপস্থাপন না করে তোমাদের এখানে লিখে দিছিলাম যে আই স্কোয়ার ইন্টু ওহমিক ভ্যালু। আশা করি মনে আছে বিষয়গুলো। ওহমিক ওহমিক মান আমি তোমাদের লিখছিলাম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি, ওহমিক ওহমিক মান, ওহমিক মান। এই সেই যদি এইটাকে যদি আমরা তাহলে এখন এভাবে লিখি যে এস ইজ ইকুয়াল আই স্কোয়ার ইন্টু জেড, জেড মানে কি ওহমিক মান, বি স্কোয়ার ডিভাইডেড বাই জেড, জেড মানে কি ওহমিক মান। তাহলে আমাদের ট্রান্সফরমারে কিন্তু দুইটা পাশ, তাহলে দুইটা পাশ কি, একটা এসপি আর একটা এসএস। তাহলে এসপি কে যদি আমি চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি কি আই পি স্কোয়ার ইন্টু জেড, এবং এটাতে যদি চিন্তা করি তাহলে লিখতে পারি কি আই এস স্কোয়ার ইন্টু কি জেড, অবশ্যই জেড পি।
অবশ্যই জেড এস। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে জেড পি বাই জেড এস, জেড পি বাই জেড এস ইজ ইকুয়াল, আমরা লিখতে, আচ্ছা, জেড পি বাই জেড এস আই এস স্কোয়ার বাই আই পি স্কোয়ার, এটা এদিক সেদিক কনভার্সন করলে আমরা এটা লিখতে পারি। দেখো তো, এই যে জেড পিটা রাখলাম, জেড এস কে ভাগ করে দিলাম, আর আইপি কে পাশে, আইপি স্কোয়ার কে পাশে ভাগ করে দিলাম। তাহলে আমরা কিন্তু এখান থেকে এটাও লিখতে পারি যে আই এস বাই আইপি হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি জেড পি বাই জেড এস ইন এ রূপে স্কোয়ার। মানে মানে কথা হইতে হয়েছে এ স্কোয়ার কোথা থেকে পাইলাম, এই যে এখান থেকে পাইছি আই এস বাই আইপি থেকে পাইছি। তাহলে কোথা থেকে, আমরা জানি কি আই এস বাই কি আইপি, এইটা ইজ ইকুয়াল এ, ওই যে ওখান থেকে বের করছি। তাহলে আমরা যদি এখানে দেখি যে জেড পি ইজ ইকুয়াল এ স্কোয়ার ইন্টু কি জেড এস লেখা যায়। দেখো আবারও বলি, আমরা শুধু ছোটখাটো একটা বিষয় মনে রাখবো, বাকি সূত্র মনে রাখবো, এটা কোনো সূত্র না, এই সূত্র মনে রাখার কোনো দরকার নেই। শুধু এতটুকু মনে রাখলেই হবে যে রেশিওটার সাথে, রেশিওটার সাথে সবার সম্পর্ক শুধু এ, মানে সবার এই যে অনুপাতগুলো আমরা নিয়েছি, এর সাথে শুধু এর সাথে সম্পর্ক, কিন্তু ওহমিক ভ্যালুর সাথে এ স্কয়ারের সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি ইপি বাই ইএস, এতটুকু মনে রাখলেই হবে, ইপি বাই ইএস এনপি বাই এনএস ইজ ইকুয়াল আইএস বাই আইপি, আইএস বাই আইপি। এদের সাথে, এদের সাথে শুধুমাত্র, শুধুমাত্র এ এর সম্পর্ক, এ এর সম্পর্ক। আর যদি বলি যে তবে, তবে জেড এর সাথে, জেড এর সাথে এ স্কোয়ার এর সম্পর্ক। দেখো এই কথাটা বুঝতে পারছো কিনা বলো তোমরা, এখান থেকে, এখান থেকে আর ওই ইকুয়েশন থেকে ওই কথাটুকু বুঝতে পারছো কিনা দেখো তো। তা আমরা যে এই ইকুয়েশনটা লিখলাম যে ইপি বাই এস এনপি বাই এনএস আইএস বাই এইপি এ রেশিও, এদেরকে আমি চিনি না, আমি যাদেরকে চিনি তাদেরকে আমি লিখতে চাচ্ছি। ধরো আমি চিনি যে এ ইজ ইকুয়াল হাই বাই লো, আমি এটা চিনি, অল টাইম এটা চিনি। যদি হাই বাই লো বলি তাহলে আমি বলতে পারি যে এই এর যে মানটা হবে এইটা নিশ্চিতভাবে অনের বেশি হবে, হাই বাই লো। আমি অল টাইম লাগবে হাই বাই লো, হাই বাই লো, যা মান থাকবে রেশিও, রেশিও তো নিশ্চিত, এটা একটা রেশিও, এইটা নিশ্চিত। তাহলে একে আমি লিখতে চাচ্ছি সেই রেশিওই রাখবো, বাট রেশিওটাকে পারবো হাই বাই লো। কেন হাই বাই লো? কারণ আমি জানি ট্রান্সফরমারের একটা সাইড হাই আর একটা সাইড লো, এই জন্য আমি করলাম যে হাই সাইড কোনটা হবে, লো সাইড কোনটা হবে সেটা আমরা জানি না, যে কোনো একটা সাইড হাই বা লো হইতে পারে। তবে আমি যে কাজটা করব সেটা হলো হাই বাই লো করে আমি তার রেশিওটাকে বের করে নেব, এবং সেই রেশিওটার মান অবশ্যই এর থেকে অনের অনের থেকে বেশি হবে, এতটুকু আমরা বলতে পারি। এখন আমি আরো একটা বিষয় বলতে পারি যে ট্রান্সফরমারের এই তথ্যগুলো আমি লিখে দিচ্ছি এক নম্বরে, এক নম্বরে একটা নোট দিয়ে দেই, আমরা নোট আকারে কয়েকটা পয়েন্ট লিখি। যে এক নম্বর যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে আমরা বললাম যে ট্রান্সফরমারের, আচ্ছা, ট্রান্সফরমারের হাই সাইডে, হাই সাইডে ভোল্টেজ কমা, ভোল্টেজ কমা হলো তোমার পেজ সংখ্যা, পেজ সংখ্যা কমা ইম্পিডেন্স, আরে আরো চলতেছে, যতক্ষণ চলতেছে চলো, ইম্পিডেন্স, এদের মান বেশি, এদের মান বেশি।
কিন্তু কিন্তু আই এর কিন্তু আই এর মান কম। দেখো এইটা একটু বোঝার চেষ্টা করো। আমরা ট্রান্সফরমার নিলাম, বললাম এটা হাই সাইড, এটা হাই, আর এটাকে বললাম আমরা লো। তাহলে হাই সাইডের ক্ষেত্রে হাই সাইড তখনই পাবো যখন এখানে প্যাচ সংখ্যা বেশি দিব। যখন এখানে প্যাচ সংখ্যা বেশি দিব তখন এখানে জেড এর মানও বেশি হবে, ভোল্টেজটা বেশি উৎপন্ন হবে, কিন্তু কারেন্টের মানটা কম হবে। কারেন্টের মানটা কেন কম হবে সেটা সম্পর্কে একটু বলি। আমরা জানি এসপি ইজ ইকুয়াল এসএস। তাহলে এসপি কে ভিপি ইন্টু আইপি, এসএস কে ভিএস ইন্টু আইএস। আমি যদি বলি যে এই প্রাইমারি সাইডটা, তাহলে আইপিটা বের করতে চাই, তাহলে আইপি হবে কি, আইপি ইজ ইকুয়াল হবে ভিএস আইএস ডিভাইডেড বাই ভিপি। এখন একটা বিষয় একটু খেয়াল করো, যদি ভিপিটা বড় হয়, যদি ভিপিটা বড় হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আইপিটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আইপিটা ছোট হবে, কারণ এই মানটা যত বাড়বে, এই মানটা যত বাড়বে আইপিটা তত কমতে থাকবে। তার মানে প্রাইমারি সাইডটা যদি হাই হয় তাহলে এই সাইডে ভোল্টেজটা বেশি হবে, এখানে ইম্পিডেন্সটা বেশি হবে, এখানে আমাদের প্যাচ সংখ্যা বেশি হবে, কিন্তু একটা মান কম হবে, সেই মানটা আই কম হবে। তার মানে কি আইপিটা কম হবে, এটা আমরা বলতে পারি। আর এদের মানগুলো সব বেশি হবে। সেম ভাবে 2 নাম্বার পয়েন্টটা যদি আমরা বলি, 2 নাম্বার পয়েন্টে কি হবে, ট্রান্সফরমারের লো সাইডে, লো সাইডে সবাই কম হবে, কিন্তু কারেন্টের মানটা বেশি হবে। ট্রান্সফরমারের লো সাইডে ভোল্টেজ, প্যাচ সংখ্যা, এবং ইম্পিডেন্স, ইম্পিডেন্সে এর মান বা এদের মান, এদের মান এদের মান কম হবে, কিন্তু কিন্তু আই এর মান বেশি হবে। এই তথ্য দুইটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা দেখো একটা ম্যাথ দেখলাম আমরা, এই যে ম্যাথটা আমরা নিচ্ছি, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যে এতক্ষণ যে আলোচনাটা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমরা এটা একটু করতে চাই। এইটা কিভাবে করব দেখো, আমরা কিন্তু এতক্ষণ এই যে মানগুলো পড়ে আসলাম, যে ইপি বাই এস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি, এ ইকুয়াল টু রেশিও। তাহলে এবং বললাম যে আমরা সবসময় রেশিওটাকে যেটা বিবেচনা করব, অল টাইম রেশিওটা নিব হাই বাই লো। তাহলে এই রেশিওটাকে আমরা ধরতে চাচ্ছি হাই বাই লো হিসাবে। এখন বইয়ের মধ্যে বা কিভাবে থাকবে সেটা আমরা জানি না, অল টাইম আমরা এটাকে করব হাই বাই লো। তাহলে আমরা বললাম যে রেশিও এ সমান সমান হাই বাই হইল লো। তাহলে হাই এর মান আছে কত, হাই এর মান আছে 2300 বাই হইল 230। তাহলে আমাদের আসবে কত, 10, 10 আসবে রেশিওটা। এখন আমাদের জেড লো দেওয়া আছে এবং জেড হাই চাইছে। দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা বলে আসছি যে এই জেড এর সাথে সম্পর্কটা হলো এ স্কয়ারের সম্পর্ক, জেড এর সাথে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটা হলো এ স্কয়ার সম্পর্ক, জেড এর সাথে যে সম্পর্কটা আছে সেটা হলো এ স্কয়ারের সম্পর্ক। আবার কথা বলছে হাই সাইডে সবাই বেশি থাকে, একটা মান কম থাকে, সেটা হলো কারেন্ট। লো সাইডে সবাই কম থাকে, একটা মান বেশি থাকে, সেটা হলো কারেন্ট। তাহলে আমি বলতে পারি হাই সাইডে কারেন্ট বেশি, হাই সাইডে ভোল্টেজ বেশি, প্যাচ সংখ্যা বেশি, ইম্পিডেন্স বেশি, রেজিস্ট্যান্স বেশি, রিয়াক্ট্যান্স বেশি, শুধু কম হইলো কে, আই। কারণ কি, এখন বলতে ভাই হাই সাইডে আবার এই জেড এর ভিতরে আবার রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কোথায় পাইছেন, দেখো জেড এর মধ্যে কিন্তু দুইটা মানে আছে, আর প্লাস জে অফ এক্স। তার মানে জেড এর মধ্যে আমার রেজিস্ট্যান্সও আছে, রিঅ্যাকট্যান্সও আছে। সুতরাং এই হাই সাইডে রেজিস্ট্যান্স
ওকে 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 ঠিক আছে, মিউট করছো। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে আসলে হাইবে লো করতে যাচ্ছি এবং এই পাশে হাই সাইডে সবাই বেশি, শুধু একটা মান কম, কোনটা? কারেন্টের মানটা কম। তাহলে আমরা এখান থেকে তাহলে বলতে পারি তাহলে আমাদের চাইছে কোন সাইডে, হাই সাইডের মান বের করো, এবং হাই সাইডের জেড চাইছে কিন্তু, তাহলে এই কথা কিন্তু বলতে পারি যে হাই সাইডের যে জেডটা আছে সেই জেডটা অবশ্যই বেশি হবে, হাই সাইডের যে জেড আছে সেটা অবশ্যই বেশি হবে। এবং আমরা জানি এর মানটা কি অনেক বেশি, এর মানটা কি অনেক থেকে বেশি। তাহলে আমাদেরকে এখন একটা উত্তর দাও, আমি জেড লো বের করতে চাচ্ছি, সরি জেড হাই বের করতে চাচ্ছি, জেড হাই মানটা অবশ্যই কি হবে? বেশি হবে। বলছি সবাই বেশি, শুধু একটা মান কম। এবং এই জেড হাই বের করতে চাচ্ছি, এবং জেড হাই এর সাথে সম্পর্কটা কেমন বলছিলাম? এ স্কোয়ারের একটা সম্পর্ক, এ স্কোয়ারের সম্পর্ক। তাহলে এবং এটা কি বড়, তাহলে আমি যদি জেড লো এর সাথে এ স্কোয়ারের গুণ করে দেই, তাহলে মানটা বাড়বে নাকি কমবে বলো তো তোমরা? অবশ্যই পারে, কিন্তু আমি তো সেটাই চাই যে হাই সাইড ইম্পিডেন্স বেশি, হাই আর লো সাইড ইম্পিডেন্স কম। তাহলে লো সাইডের মানটা দেওয়া আছে, হাই সাইডে যদি বের করতে চাই তাহলে অবশ্যই এ স্কয়ার দ্বারা গুণ করলেই মানটা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখানে মুখস্থ করার কিছুই নেই। তাহলে আমরা এখানে জানি 10 ইন্টু কত, 10 এর স্কয়ার সমান সমান হচ্ছে 1000, 1000 ওহম। এই এখন যদি এইটাকে যদি এমন করি যে ধরো যে আমরা যদি এইটাকে একটু ঘুরাইয়ে লিখতাম যে একটি ট্রান্সফর্ম, তোমরা এটা একটা স্ক্রিনশট নাও, আমি এটার উপরে একটু ঘুরাই দেখাই দিচ্ছি, একটা স্ক্রিনশট। আচ্ছা, বা আমি একটা এক্সাম্পল এখানে দিয়েই দেই। হ্যাঁ বলো। তাহলে এই মানটার জন্য যদি এই এই অঙ্কটার জন্য, এখন এই অঙ্কটার জন্য আমরা সলিউশন করলে আমরা বলবো কি, ফার্স্টে যদি সলিউশন করি তাহলে আমরা আগে বের করবো কি এ এর মান। তাহলে এ সমান সমান কি হাই বাই লো। তাহলে হাই এর মান কত আছে? 2300 বাই কত? লো। তো লো বলতে কি 230, 230। তাহলে 230 যদি আমরা করি, এটা আবারও 10 আসবে, 10 আসবে। এবার দেখো এই হাই সেট আমি কাকে বলছি বলো তো? হাই সেট বলছি কিন্তু আমরা প্রাইমারি ভোল্টেজ 230 ভোল্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ 2300। তাহলে হাই সেট কি সেকেন্ডারি? এখন হাই সেটটাকে সেকেন্ডারি, আর এই এই হাইটা কোন পাশে আছে? সেকেন্ডারিতে আছে। তো হ্যাঁ, তাহলে আমাকে চাইছে কি, এটার আর একটা কোশ্চেন আমি নামাজ পড়ে এসে এটার আর একটা কোশ্চেন দিব তোমাদের, তাহলে বুঝতে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন পর্যন্ত যদি নাও বুঝো কোনো সমস্যা নেই, আমি নামাজ পড়ে এসে আর একটা কোশ্চেন দিব তোমাদের। জেড হাইটা কি আছে? জেড হাইটা যদি বের করতে চাই তাহলে হাই সেট অবশ্যই কি হবে বলো তো? জেড হাই, হাই মানে কত? হাই মানে সেকেন্ডারি, জেড সেকেন্ডারি, জেড সেকেন্ডারি। আচ্ছা, জেড সেকেন্ডারি বলতে তাহলে এখন কি করব? যে সেকেন্ডারি তো অতবে হাই সেট আছে, হাই সেটে ইম্পিডেন্সের মান অবশ্যই বেশি হবে। তাহলে আমরা বলবো জেড লো ইন্টু এ স্কোয়ার, তাহলে অবশ্যই 10 ইন্টু 10 এর স্কোয়ার আবার কত? 1000 ওহম। দেখো ভাই, তোমাদের আবারও বলি কিছু কথা, তোমরা যদি এখন পর্যন্ত বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, তোমরা জাস্ট একটু ওভারলুক করে যাও। আমরা এর সুফলগুলো 2টা 3টা ক্লাস পর অবশ্যই ভোগ করবো, সমস্যা নেই। না বুঝলে সমস্যা নেই, একটু ওভারলুক করো, বুঝতে পারবা 2 ক্লাস পরে। এই যে এটা তো আমাদের আগের গুলো ছিল, আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, যে আমরা এখানে যেখানে রাখছিলাম আমরা হাই, যেখানে আমরা লো ইম্পিডেন্স দিচ্ছিলাম সেখানে বললাম যে সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্স 10 ওহম হয়, তবে প্রাইমারি সাইডের ইম্পিডেন্স কত? আচ্ছা, একটা বিষয় দেখো, আমরা জানি ইম্পিডেন্সের সাথে একটা রেশিওর একটা রিলেশন আছে। সেই রিলেশন থেকে আমরা রেশিওটাকে বের করে নিলাম যে 10। রেশিওটা তো সবসময় হাই লো করবো, এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এটা তোমাদের অলরেডি বলা হয়েছে যে আমরা রেশিওটা করব হাই বাই লো। এই জন্য রেশিওটা হাই বাই লো করে 10 পাইছি। এখন এখন তো তোমাকে আর বলে নাই যে হাই সাইড বা লো সাইডের চিন্তা ভাবনা করতে করতে বলে নাই। তাহলে আমরা এখানে জেডটা বের করবো কিভাবে? তাহলে আমাদের জেড কিন্তু দেওয়া আছে গিভেন ডাটাতে, আমরা কিন্তু বলতে পারি যে গিভেন ডাটা জেড সেকেন্ডারি, জেড সেকেন্ডারি সমান সমান আমরা বলতে পারি 10 ওহম। আচ্ছা, এই সেকেন্ডারি বলতে কাকে বুঝি? সেকেন্ডারি বলতে কিন্তু আমি সেকেন্ডারি সাইড কোনটা? প্রাইমারি সাইড হচ্ছে 2300 ভোল্ট, আর সেকেন্ডারি ভোল্টেজ কিন্তু 230 ভোল্ট। তাহলে অবশ্যই সেকেন্ডারিটা কিন্তু লো সাইড, এইটুকু নির্ধারণ করতে হবে। সেকেন্ডারি কোন সাইড? লো সাইড। যদি সেকেন্ডারি লো সাইড হয় তাহলে জেড
আমাকে বলছে প্রাইমারি জেড এস জেড প্রাইমারি, তাহলে জেড প্রাইমারি কি সাইড হবে? তাহলে অবশ্যই কি হবে? হাই সাইড। আর আমরা বলছি যে হাই সাইডে সব সময়ের জন্য সব মান বেশি হবে, শুধু আই কম হবে। লো সাইডে সব মান কম হবে, শুধু আই বেশি হবে। তাহলে জেড প্রাইমারি, প্রাইমারি কোন সাইড? হাই সাইড। তার হাই সাইডে কি হবে? জেড বেশি হবে। আর জেড যদি বেশি নিতে হয় তাহলে অবশ্যই গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? তো যে কোনো বড় অনের থেকে বড় মান দ্বারা যদি কোনো একটা মানকে গুণ করা হয় তাহলে মানটা বেড়ে যায়। এই মানটা বাড়বে কখন? তাহলে এই মানের সাথে অনের থেকে বেশি কিছু দ্বারা গুণ করলেই বাড়বে। আর আমরা জানি এই রেশিও যে এ আছে সে সব সময় অনের থেকে বড় হয়। সুতরাং আমি যদি এই মানটাকে বাড়াইতে চাই তাহলে অনের থেকে বেশি কিছু দ্বারা গুণ করতে হবে। এখন এই জেড এর সাথে রেশিওর যে গুণের সম্পর্ক, সেই সম্পর্কটাই অবশ্যই এ স্কোয়ার আকারে আসে। তাহলে জেড এস ইন্টু কি করতে হবে? এ স্কোয়ার করতে হবে। কেন আবার গুণ করলাম? আবার বলি গুণ কেন করলাম? গুণ করছি এই জন্য যে আমরা জেড এর যে প্রাইমারি মানটা সেটা আমি হাই চাচ্ছি। আর হাই তখনই হবে যখন একটা লো মানের সাথে একটা অনের থেকে বেশি কিছু দ্বারা গুণ করা হবে। আর যেহেতু এর মানটা অনের থেকে বেশি, এই জন্য আমরা বলতে পারি এইটাকে গুণ করছি। এখন গুণ করব কিভাবে? রেশিওর এ স্কোয়ার দ্বারা। তাহলে আমরা বলতে পারি 10 ইন্টু 10-এর স্কোয়ার। দেখো আগের মানটাই কিন্তু আমরা 1000 পাবো, কিন্তু কনসেপ্টটা যদি হাই লো না দিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি দেয় তখন কিন্তু আমরা প্যাচ লাগাই দেব। সেম ভাবে এইটার ক্ষেত্রেও একই কথা, যদি এটা প্রাইমারি সেকেন্ডারি দিয়ে দিতাম তখন কিন্তু তোমাদের একটু বুঝে শুনে ম্যাথটা বা মানটা বের করতে হইতো। আমরা এই পার্টটাকে মুছে দিচ্ছি, আমরা সামনের দিকে একটু আগাইতে চাই। দেখো এটা বুঝতে পারছো কিনা। সবাই একটা স্ক্রিনশট নাও। তো এই যে এই সূত্রটা আমরা জানি, এই ম্যাথটার জন্য এই ম্যাথটা সমাধান করতে হইলে আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তবে এই সূত্র প্রয়োগ করলে তো আসলে এনপি বাই এনএস বের হবে না। কেন? কারণ আমাদের চাইছি এনপি বাই এনএস। যদি একটা এনপি থাকতো তাহলে এটা ব্যবহার করতে পারতাম। তাহলে আমরা কোন সূত্রে যাবো? তাহলে আমরা কিন্তু সূত্র আরো একটা জানি, আর একটা সূত্র আমরা পড়ে আসছি, সেটা কি? ইপি ইজ ইকুয়াল 4.44 এনপি ফাই এম ইন্টু এফ এত ভোল্ট, এটা জানি। এখন আমাদের গিভেন ডাটার মধ্যে কি কি আছে একটু দেখি। গিভেন ডাটাতে যেটা আছে, গিভেন ডাটা তার ভিতরে ইপি এর মান আছে কত? 3300 ভোল্ট। ইএস এর একটা মান আছে 230 ভোল্ট। আমাদের আরো আছে ঘনত্ব। ঘনত্ব বলতে কি? প্রস্থচ্ছেদে ফ্লাক্সের ঘনত্ব, তার মানে কি বিএম আছে। তোমাদের বলছি ফ্লাক্সের ঘনত্ব যেটা ফ্লাক্স ডেনসিটি 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার, এটা আছে। আর কি আছে? কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আছে। তাহলে এর মানটা আছে কত? 150 সেন্টিমিটার স্কয়ার। এবং বের করতে বলছে কি? এনপি এর মান বের করতে বলছে। আর কি বের করতে বলছে? এনএস এর মান বের করতে বলছে। এখন একটা সমস্যা হলো, আমাদের এখানে দরকার কি? এনপিটা আমরা বের করব। ইপি আমাদের দেওয়া আছে। ফাই এম এর মানটা আমাদের আছে কি কি সেটা একটু দেখি। ফাই এম এর মানটা আমাদের নেই। আর এফ এর মানও দেওয়া আছে। এফ এর মান কিন্তু 50 হার্জ বলা আছে। এখানে কিন্তু বলা আছে এফ সমান সমান আছে 50 হার্জ। এফ এর মান বলা না থাকলেও ধরে নেওয়া যাবে 50 হার্জ। তবে আমরা যদি চাই যে ফাই এমটা আমরা বের করতে চাই, তাহলে ফাই এম সমান সমান কি আসবে? তাহলে বিএম ইন্টু হইলো এরিয়া, ইন্টু এরিয়া। এটা কিন্তু আমরা আগে থেকে জানি, বিএম ইন্টু এরিয়া। তাহলে বিএম এর যে মানটা আছে, তাহলে বিএম এর যে মানটা আছে সেই বিএম এর মানটা আমরা কিন্তু এখানে জানি কত? 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। কিন্তু একটা সমস্যা হলো এই যে এরিয়াটা আছে সেন্টিমিটার স্কয়ারে, আর বিএম এর যে মানটা আছে সেটা ওয়েবার পার মিটার স্কয়ারে। তাহলে অবশ্যই আমাকে এরিয়াটা মিটার স্কয়ারে করে নিতে হবে। যদি এরিয়াকে মিটার স্কয়ার করতে চাই তাহলে এখানে কি করব? যে 150 ইন্টু, দেখো 150, তাহলে আমরা কিন্তু এখানে দুইটা সেন্টিমিটার বলতে পারি, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে এই দুইটা সেন্টিমিটার কিন্তু সেন্টিমিটার স্কয়ার হয়ে যায়। আমি একটু ভেঙে করাচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 150, একটা সেন্টিমিটারকে যদি মিটারে নিতে হয় তাহলে অবশ্যই 1/100 করতে হয়, এত মিটার। আবার ইন্টু এই সেন্টিমিটার যদি মিটারে নেই তাহলে 1 বাই কত? 100, এত মিটার। এইটা করলে কত আসবে? তাহলে 150 মানে, তো এটাতে আসবে
তাহলে 150 ইন্টু হচ্ছে 10⁻⁻4 এত মিটার স্কয়ার এটা আসবে। এইটার যদি ক্যালকুলেশন করি তাহলে আমি কিন্তু এখন এটাও মিটার স্কয়ারে পাইছি, এই এককটাও মিটার স্কয়ার আছে, সব মিটার স্কয়ার করে নিতে হবে, একই এককে নিয়ে নিতে হবে। তাহলে আমরা বলতে পারি 1.2 এত একদম একক সহ বসাই দিলাম ওয়েবার পার মিটার স্কয়ার। আর এখানে আছে কত 150 ইন্টু 10⁻⁻4 এত কি মিটার স্কয়ার আছে। দেখো এই মিটার স্কয়ার এই মিটার স্কয়ার বাদ যাবে, থাকবে কি 1.2 ইন্টু 150 ইন্টু 10⁻⁻4 এত ওয়েবার আমরা পাবো। ওকে, এই মানটা যেহেতু ফাইএম যেহেতু পাইছি, সুতরাং আমরা বলতে পারি নাও এখন বা এই সমীকরণ থেকে আমরা এখন বলতে পারি যে ইপি এর একটা মান আছে, ইপি এর মান আছে 3300 ইজ ইকুয়াল 4.44 ইন্টু এনপি। এনপি এর মান আছে, এনপি আমরা বের করতে চাই, আর আমাদের চাইছি এনপি ইন্টু আমরা কি ফাইএম বের করতে, ফাইএম এর মান আমরা বের করছি অলরেডি 1.5 ইন্টু 1500 ইন্টু 10⁻⁻4। আর এই ফাইএম পাইছে এবং এফ ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে কত 50 হার্টজ। এটা ক্যালকুলেশন করলে সরাসরি এখান থেকে আমরা একটা এনপি এর একটা মান পাবো। এনপি এর মানটা কত আসে আমরা একটু দেখি। আচ্ছা, এনপি এর যে মানটা আসবে সেটা হলো 826 এত, এটা একটা অ্যান্সার, এত টার্ম। আচ্ছা, এখন বিষয় হলো আমি কিন্তু ও আচ্ছা আচ্ছা, এটা না, এটা 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 2 হবে, 2 হবে, হ্যাঁ এটা 2 হবে। আর এটা 1500 হচ্ছে, এটা হবে 150। এবার মনে হয় ঠিক আছে, তাই না? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে এনপি এর মানটা এটা আসছে। এখন দেখো আমরা কিন্তু চাইলেই সেকেন্ড সূত্র দ্বারা ম্যাথটাকে সমাধান করতে পারি, যে কি ইএস 4.44 এনএস 5m ইন্টু এফ, সব মান আছে আমাদের কাছে, এনএসটা আমরা বের করবো, বের হবে, কিন্তু আমি এভাবে সমাধান করতে চাই না। আমরা এইমাত্র একটা রিলেশন দেখে আসছি, যেই রিলেশনটা হাই বাই লো এর একটা রিলেশন ছিল, যে হাই বাই লো দিয়ে আমরা মানটা বের করতে চাই। তাহলে এখান থেকে একটু সেইভাবে আমরা মানটা বের করে দেখি, কারণ এইটা নিয়েই আমি সামনের দিকে সব কাজ করব, যে রেশিওটা হাই বাই লো, যে রেশিও ইজ ইকুয়াল এ সমান সমান হাই ডিভাইডেড বাই লো। তার মানে আমাদের হাই এর মান আছে 3300 বাই 230, 00 বাদ। দেখো তো এটা করলে কত আসে, এটা করলে আমরা একটা মান পাবো, ঠিক আছে? এটা করলে কত আসে একটু বলো তোমরা। তার আগে আমরা এইদিকে একটু খেয়াল করি। তাহলে এই যে রেশিওটা আমরা পাইলাম, সেই রেশিওটা এখন একটা জিনিস চিন্তা করো তো, এখানে আমাদের কিন্তু এনপি এবং এনএস চাইছে, আমরা কিন্তু এনপি অলরেডি বের করে ফেলছি। হ্যাঁ 35, আচ্ছা তাহলে আমরা এটা পাইলাম। তাহলে এটা কিন্তু অবশ্যই একের থেকে বেশি আসছে রেশিওর মানটা, আর আমরা একের থেকে বেশি দিয়েই মূলত সমাধান করব, কারণ হাই বাই লো করলে তো একের থেকে বেশি আসবে। এখন বলো তো আমরা কি এনএস চাচ্ছি, এখন বলো তো এনএসটা কোন সাইডে, এনএসটা সেকেন্ডারি পাস। এনএস বলতে আমি সেকেন্ডারি পাস বলি, আর সেকেন্ডারি পাস বলতে আমরা কি বুঝতেছি, লো সাইড। এখন বলছি লো সাইডে সবাই কম, লো সাইডে সবাই কম, শুধু একটা বেশি, কারেন্ট বেশি। তাহলে অবশ্যই এই কথা বলতে পারি যে এনএসটাও লো সাইডে কম হবে। যদি এনএস লো সাইডে কম হয় তাহলে আমরা বলতে পারি যে এনএস আমরা বের করব, আর এনপি আমাদের হাতে আছে, আর কোনো বড় সংখ্যা তারা যদি ভাগ করে দেয় তাহলে কমে যাবে সেই মানটা। এইটুকু তোমাদের একটু মাথায় সেট করে নিতে হবে। আমি যে কথাগুলো বলি এটার বেনিফিট, অনেক বড় বেনিফিট পাবা যদি তুমি এই কথাগুলো একটু বুঝতে পারো। তাহলে আমরা আবারও বলি, লো সাইডে আমরা এনএস এর মানটা বের করতে চাচ্ছি, হ্যাঁ বলো। আমি তোমাদের কাছে তো মানে কি বলছিলাম যে শুধুমাত্র এখানে কিন্তু দুইটা পয়েন্ট লিখে দিচ্ছিলাম, জেড এর সাথে এ স্কয়ারের সম্পর্ক আর বাকি সবার সাথে এ এর সম্পর্ক। কি লিখে দিচ্ছিলাম কিনা বলো। ওহমিক মানের সাথে এ স্কয়ারের সম্পর্ক আর বাকি সবার সাথে এ এর সম্পর্ক। এই জন্য আমরা চাচ্ছি
সেকেন্ডারি সাইডে বা এনএস প্রান্তে এনএস বের করতে এনএস এর প্যাচ সংখ্যা অবশ্যই কম হবে, কারণ আমি বলছি লো সাইডে সব সময় সবাই কম কারেন্ট ব্যতীত। তাহলে লো সাইডে আমার এনএসটাও কি হবে, কম হবে। আর কম মান কখন পাবো, যখন একটা মান থাকবে ওই মানটাকে আমি যদি কোনো একটা অনের থেকে বেশি কিছু দ্বারা ভাগ করি তাহলে মানটা কমে যাবে। তাহলে আমি বলতে পারি এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এ এর একটা সম্পর্ক। তাহলে এনএস ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এ, এই কথা আমরা বলতে পারি। কেন? কারণ এনপিটা বেশি ছিল, তাকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে মানটা কমে যাবে। তাহলে এনপি এর মান আছে কত, 826 ডিভাইডেড বাই 14.35। এটা যেটা আসবে সেটা আমাদের আনসার হয়ে যাবে। কেন নয়, অবশ্যই পারা যাবে, তোমার ইচ্ছা, তুমি যেদিক থেকে আসো। হ্যাঁ, করে দেখো, আমরা এটা করে দেখি। তাহলে এই জায়গায় যেটা আসছে সেই মানটাকে যদি আমরা বলি যে 4.44 ইন্টু এনএস ইন্টু, এখানে আমরা পাবো, এখানে কিন্তু অবশ্যই ইএস এর মানটা আমরা 230 বসাই দিতে পারি। আর ইন্টু হলো 1.2 ইন্টু 150 ইন্টু হলো 10⁻⁻4 ইন্টু 50। এটা ক্যালকুলেশন করলে দেখো এনএস এর একটা মান পাবো, সেই এনএস এর মানটা 58ই হবে। 58 হবে, ওটা যা পাইছি হয়তো একটু ফ্র্যাকশন আসতে পারে, আমি তো ক্যালকুলেশন করে দেখিনি, একটু সামান্য ফ্র্যাকশন আসতে পারে। এইবার তোমরা ক্যালকুলেশন করে দেখো, তাহলে আমার দরকার কি এনপি। এখন বিষয় হলো এনপিটা কে, এনপি হলো প্রাইমারি সেট, আর প্রাইমারি সেট কি হাই। তাহলে আমি বলছি হাই সেটে সবাই বেশি, শুধু আই কম। তাহলে হাই সেটে এনপি কেও বেশি বানাবো, তাহলে এনপি কে বেশি বানাই তাহলে কি করতে হবে, একের থেকে কোনো একটা বেশি মান দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, এনএস আমার হাতে আছে, ইনটু আমি এ দ্বারা গুণ করব। কারণ কি, শুধু ওহমিক মানের সাথে এ স্কোয়ারের রিলেশন, আর বাকি সবার সাথে এ রিলেশন। এই জায়গায় যদি আমরা বলি 58 ইন্টু হলো 14.35, ওই 826 আসবে। দেখো এটা কত।